ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানের কোনো আরোহীর বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির পুলিশ। দুপুরে বোয়িং 787 ড্রিম লাইনার সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ওড়ার পরই পাশের একটি মেডিকেল কলেজের আবাসিক ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হয়। বিমানটিতে ১৬৯ জনই ভারতীয়, এছাড়াও ব্রিটিশ, কানাডিয়ান ও পর্তুগিজ নাগরিক ছিলেন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী সরকারকে শোক বার্তা পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে গুজরাট রাজ্যের আহমেদাবাদে সর্দার বল্লভভাই পাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৪২ আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার ইন্ডিয়ার বিমানটি। ১২ জন ক্রুসহ বোয়িং 787 ড্রিম লাইনারটি ৮২৫ ফুট উচ্চতায় ওঠার পরপরেই পাশের একটি মেডিকেলের আবাসিক ছাত্রাবাসের উপর আছড়ে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই আগুন ধরে যায় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া উড়োজাহাজটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিধ্বস্তের সাথে সাথে বিমানটি দাউদাউ করে জ্বলছে। বিস্ফোরিত হয়ে মুহূর্তেই ছড়িয়ে ছিটিয়ে পড়ে মরদেহ ও বিমানের ধ্বংসাবশেষ। বিধ্বস্ত ওই বিমানে ২৪২ আরোহীর মধ্যে ১৬৯ জনই ভারতীয় নাগরিক। এছাড়া ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান এবং ৭ জন পর্তুগিজ, বাকি ১২ জন ২ পাইলট সহ বিমানের ক্রু। দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধার অভিযান। মরদেহ ও আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর বিধ্বস্ত হওয়ায় সেখানকার কয়েকজন ছাত্রও মারা গেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এরই মধ্যে আহমেদাবাদ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্ধার কাজ জোরদার ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকার ও স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। এছাড়া বিমান দুর্ঘটনায় শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আশিকুর রহমান, এটিএন বাংলা। আগামীকাল লন্ডনে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, লন্ডনে তারেক ইউনূসের বৈঠককে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট। রিজভী অভিযোগ করেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাটকৃত অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতেই তারেক ইউনূস বৈঠক নিয়ে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী দোসররা। রিজভী বলেন, যারা জনগণের টাকা লুট করেছে তাদের বিরুদ্ধে জনগণই ব্যবস্থা নেবে। তো এই যে পথ চলার গণতন্ত্রে, এটাই বারবার ফ্যাসিস্টরা, ডিকটেটররা আটকে দিয়েছিল। আমাদের বিশ্বাস আগামীকালকের যে বৈঠক, এর মধ্যে দিয়ে আমাদের সেই জায়গাটি আমরা ফিরে আসতে চাই। সেই পথরেখা, আমরা সেই গণতন্ত্রের পথেই আমরা হেঁটে গিয়ে বাংলাদেশকে আগামী দিনের একটি সত্যিকারের, প্রকৃত এবং যেটা চিরায়ত গণতন্ত্র বলে, সেই চিরায়ত গণতন্ত্রের পথে আমাদেরকে নিয়ে যাবে। নির্বাচন ডিসেম্বরে নাকি এপ্রিলে তা নির্ধারণে জনমত যাচাই করা যেতে পারে বলে মনে করেন সাবেক আমলা ও রাজনৈতিক বিশ্লেষকরা। সাবেক জনপ্রশাসন সচিব AFM সোলায়মান চৌধুরী বলেন, রাজনৈতিক দলের চাওয়াকে জন আকাঙ্ক্ষা বলে চালিয়ে সংস্কারের আগেই নির্বাচন দিলে তা হবে জুলাই বিপ্লবের চেতনা পরিপন্থী। তবে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে যুক্তি দিয়ে বলেন, বিএনপির সাথে জামায়াত এবং এনসিপির মৌলিক বিষয়ে ঐক্যমত্য হওয়ার সম্ভাবনা কম। মিজান শাহজাহানের রিপোর্ট। নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের রোডম্যাপ দেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের
প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। জুলাই সনদ, গণহত্যার বিচার, মৌলিক সংস্কার হলে ঘোষিত সময়সীমায় আপত্তি নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। অনেকটা একই সুর জামাতের মুখেও। তবে বিএনপির বক্তব্য পরিষ্কার, নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে। রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান বলেন, বিএনপিকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে না। পুনরায় স্বৈরাচার আসুক, এটা চাই না। তবে সমাধান হচ্ছে কিন্তু একটা নির্বাচনের মধ্যে দিয়ে জনগণকে সিদ্ধান্ত নিতে দিতে হবে। জনগণ যাকে পছন্দ করবেন, তাদের প্রার্থী যাদেরকে ভোট দেবেন, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই সরকার গঠন করবেন। জোর করে কিন্তু সংস্কার চাপিয়ে দেওয়া যাবে না। তবে AFM সুলাইমান চৌধুরীর মতে আনুপাতিক হারে নির্বাচন হলে দেখা যাবে কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না। কোনো একটি দলের চাপে সংস্কার ও গণহত্যার বিচার না করে নির্বাচন দেওয়ার পক্ষে নন তিনি। নিজেদের দলের কথা তারা বলছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সাধারণ মানুষ কিন্তু ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় না, একদম পরিষ্কার। রাজনৈতিক দলগুলি দেশের সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করুক, সাধারণ মানুষের মনের কথাটা তারা যেন তুলে আনে। কিছু কিছু দলের চাপে সংস্কার কমিশনের সুপারিশের আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে মনে করেন সুলাইমান চৌধুরী। এবার ইসি পুনর্গঠন করে আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার পক্ষে তিনি। তবে আবু আলম শহীদ খান বিষয়টিকে দেখছেন অন্যভাবে। বিএনপি তো এই ফাঁদে পড়তে রাজি না। স্থানীয় সরকার নির্বাচন করার মধ্যে দিয়ে এনসিপি বা যে অপেক্ষাকৃত দুর্বল দল, যাদের জনসমর্থন এখন কিছুটা কম, অনেক কম, তারা হয়তো তাদের দলের যে প্রভাব সেটা বাড়ানোর চেষ্টা করবেন। সেই কারণে কিন্তু এইখানে মতৈক্য হবে না। মতৈক্য না হলে আপনি স্থানীয় সরকার নির্বাচন আগে করতে পারবেন না। কিছু কিছু রাজনৈতিক দলের চাপ ছিল তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গঠন করা। তড়িঘড়ি করে এই নির্বাচন কমিশন গঠন করা, এইটা কেমন হয়েছে জনগণ খুব ভালোভাবে বুঝতেছে। এটা পুনর্গঠন করা যেতে পারে। বিশ্লেষকদের মতে রাজনীতিতে ভিন্ন মত থাকবেই, তবে তা যেন কোনোভাবেই সংঘাতে রূপ না নেয়। গণপরিষদের দাবি এটি একটি যৌক্তিক দাবি। মিজান শাহজাহান, ATN বাংলা, ঢাকা। পরিষদ এখনই গঠন। আগের কাঠামো দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। রংপুরের পীরগাছা TNT মোড়ে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন শেষে তিনি একথা বলেন। আক্তার হোসেন বলেন, রাষ্ট্র কাঠামোর দুর্বলতা ও জবাবদিহিতা না থাকার কারণে অতীতে দেশের মানুষ হোঁচট খেয়েছে। এ সময় এনসিপির সংস্কারের মৌলিক রূপরেখা বাস্তবায়ন হলে দেশের প্রত্যেকটি অফিস আদালতে জনগণের অধিকার প্রতিষ্ঠা পাবে বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের মানুষ 50 বছর পরে জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে সুযোগ পেয়েছে বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে গড়বার, এই নতুন যে সুযোগ আমরা পেয়েছি, আমরা কোনো হেলায়, কারো কোনো চাপে নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ, সেটাকে আমরা হাতছাড়া করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও 63 বিজিবি ক্যাম্প পরিদর্শন শেষে তিনি একথা জানান। বিএসএফ এর বাংলাদেশে পুশিন সম্পর্কে উপদেষ্টা বলেন, যাদেরকে জোর করে ঠেলে পাঠানো হচ্ছে তারা অন্য দেশের নাগরিক হলে তা মেনে নেওয়া হবে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। ওনার তো দেশে ফেরার তো কোনো অসুবিধা নেই। উনি যেই কোনো সময় ইচ্ছা, উনি বাংলাদেশের নাগরিক, যে কোনো সময় ইচ্ছা উনি দেশে ফিরবেন। ওনারা যেই সময় উনি যেই সময় উনি মনে করবেন উনি সেই সময় দেশে ফিরবেন। আমাদের বাংলাদেশি নাগরিক যদি ওই অগদেশে থাকে আমরা অবশ্যই নিব, কিন্তু তারা একটা প্রপার চ্যানেলে আসতে হবে। নিয়ম হইল প্রপার চ্যানেলে। ওনারা করে নাকি এটা ফলো না করে এই জঙ্গলে রাস্তা দেখি জায়গায় না, ওই সব জায়গায় গিয়ে করে। করোনা সংক্রমণ মোকাবেলায় হাসপাতালগুলোতে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার। করোনার নতুন ধরনটি অমিক্রনের সাব ভ্যারিয়েন্ট হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই মাস্ক পরা ও ঘন ঘন হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ বিশেষজ্ঞদের। পাশাপাশি জ্বর, ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট হলে অবহেলা না করে ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। চীন ও থাইল্যান্ড সহ পার্শ্ববর্তী দেশ ভারতে ছড়িয়ে পড়া করোনার সংক্রমণশীল নতুন ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে বাংলাদেশেও। তাই হাসপাতালগুলোতে আবারও করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে জানিয়েছেন
বিশেষজ্ঞরা। সংক্রমণ এড়াতে প্রাথমিক সতর্কতা মেনে চলার নির্দেশনা তাদের। সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের আইসিইউ বেড থেকে শুরু সবগুলো কিন্তু সমস্যা হয়ে যাবে। এই জন্য সংক্রমণটা অবশ্যই আমাদের কমিয়ে রাখতে হবে। কমিয়ে রাখার জন্য আমাদের যেগুলো দরকার স্বাস্থ্যবিধি মানা, সেটা কিন্তু বারবার আমরা জোর দিচ্ছি। দীর্ঘদিন জ্বর ও মাথা ব্যথা দেখা দিলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। যদি মনে করে তার লুজ মোশন হচ্ছে অথবা ঠান্ডা কাশি জ্বর সর্দি থাকতেই পারে, এখন সত্যি জানবে না তাকে কোভিড নাকি ডেঙ্গু নাকি অন্য কোনো সিজনাল ফ্লু, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হবে। চিকিৎসকের নির্ধারণ করে দিবে তার কি আসলেও এখন টেস্ট করা দরকার আছে কিনা। হাসপাতালগুলোতে আপাতত সীমিত পরিসরে আবারও করোনা পরীক্ষা করা হলেও সংক্রমণ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা।